আজ ঘরে ফিরবেন এমভি আব্দুল্লাহর নাবিকেরা। কুতুবদিয়া থেকে আনা হচ্ছে চট্টগ্রামে, অধীর প্রতীক্ষায় স্বজনেরা। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন আজ। ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনার ইঙ্গিত পররাষ্ট্রমন্ত্রীর। এবং গোপালগঞ্জে ভেঙে পড়ার সপ্তাহান্তেও সংস্কার হয়নি বিসিক শিল্পনগরীর সেতু। চরম দুর্ভোগে স্থানীয়রা, দ্রুত মেরামতের আশ্বাস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। অবশেষে দেশে ফিরল সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আব্দুল্লাহ। ফলে সোমালিয়ার দস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার এক মাস পর দেশে পৌঁছালেন 23 নাবিক। সোমবার সন্ধ্যা 6টার দিকে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি। 23 নাবিককে আজই আনা হচ্ছে চট্টগ্রামে। এতে খুশি প্রতীক্ষিত স্বজনরা। আরও জানাচ্ছেন সাইমুন মুবিন পল্লব। দীর্ঘদিনের রাতজাগা প্রতীক্ষা, প্রিয়জনকে ফিরে পাওয়ার আনন্দে ভাসছে এমভি আব্দুল্লাহর 23 নাবিকের পরিবার। স্বজনদের চোখে আনন্দ অশ্রু। অনেকেই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। কারণ একটাই, দেশের মাটিতে নোঙর করেছে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আব্দুল্লাহ। সোমবার বিকালে জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে। ফলে সোমালিয়ার দস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার এক মাস পর দেশে পৌঁছালেন 23 নাবিক। জাহাজের আনুষ্ঠানিকতা সেরে আগামীকাল মঙ্গলবার নাবিকদের ঘরে ফেরার কথা রয়েছে। এদিকে নিজ ভূখণ্ডে ফিরে আসার আনন্দে উচ্ছ্বাসিত নাবিকরাও। ওই যে নতুন জীবন ফিরে পাওয়ার সে কথাগুলা ওর মুখের মধ্যে বা কথার মধ্যে বেশি উঠতেছে। যে অন্যরা বলতেছে তুমি এত জোর করো, এখন তো আমরা জোরের কথাই বলবো। আমরা তখন মুক্ত। আমাদের ছেলেরা মানে মুক্তি পেয়েছে, এটা শুনলাম 33 দিনের মাথায়। তবে আমাদের যে এটা তো কল্পনাই করতে পারছি না। আমি এমনি এত জোরে জোরে ছোট্ট ছেলে মেয়েদের মতো কান্না করে ফেলতেছি। কারণ আমাদের ছেলেরা যে এরকম খুশিতে কান্না করে ফেলছি। এর আগে সকালে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে জাহাজটি। কুতুবদিয়ায় আগামী কয়েকদিন অবস্থান হবে জাহাজটির। KSRM গ্রুপ জানায়, জাহাজটির ড্রাফট বেশি থাকায় কুতুবদিয়ায় প্রথমে কিছু পরিমাণ পণ্য খালাস করা হবে। এরপর পতেঙ্গার কাছাকাছি বঙ্গোপসাগরের বন্দর জলসীমায় আনা হবে। সেখানেই বাকি পণ্য খালাস করা হবে। এর আগে গত 12 মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা পরিবহন করে আমিরাত যাওয়ার পথে ভারত সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। অনেক দর কষাকষির পর 14 এপ্রিল ভোরে মুক্তিপণ পাওয়ার পর জলদস্যু মুক্ত হয় জাহাজটি। পরে জাহাজটি 22 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে কয়লা খালাসের পর আরেকটি বন্দর থেকে 56,000 টন চুনাপাথর লোড করার পরে জাহাজটি 30 এপ্রিল ভোরে আরব আমিরাত ত্যাগ করে। সাইমন মুবিন পল্লব, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো, এমনটি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লুর বাংলাদেশ সফরে ভিসা নিষেধাজ্ঞা ও সহজীকরণও আলোচনা করা হবে। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রসঙ্গত, আজ ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির জোটে সমন্বয় নেই বলেই ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনও মুখ থুবড়ে পড়েছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণের গুরুত্ব নিয়েও কথা বলেন হাসান মাহমুদ। বলেন, সাংস্কৃতিক উৎকর্ষতা ঘটলেই বাংলাদেশ এগিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই। সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায়, সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 21 মে। কালিয়াকৈর উপজেলা পরিষদে একটি পৌরসভা ও 9টি ইউনিয়ন মিলে মোট ভোটার সংখ্যা 3,63,794 জন। মোট কেন্দ্র রয়েছে 128টি, মোট বুথ কেন্দ্র রয়েছে 939টি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান হিসেবে 7 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। গোপালগঞ্জ শহরের বিসিক শিল্পনগরীর ব্যস্ততম সেতুটি ভেঙে যাওয়ার সপ্তাহ পেরিয়ে গেলেও সংস্কার কাজ শুরু হয়নি। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়, এরই মধ্যে যানজট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন শিল্পনগরীর ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। তবে দ্রুততম সময়ে এটি সংস্কারের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। গোপালগঞ্জ থেকে মাসুদ পারভেজের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। গত 5 মে ভেঙে পড়ে গোপালগঞ্জ পৌর শহরের বিসিক শিল্পনগরীর ব্যস্ততম একটি সেতুর একাংশ। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় এতে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পৌর কর্তৃপক্ষ। সেতুটি দিয়ে প্রতিদিন চলাচল করে পশ্চিম গোপালগঞ্জ এলাকার 15 গ্রামের মানুষ সহ বিসিক শিল্পনগরীর ব্যবসায়ী ও মধুমতি পশ্চিম তীরের বাসিন্দারা। এটি বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। এই ব্রিজ নষ্ট হওয়ার কারণে হয় ওই পাশের ওই বাজার ব্রিজ অথবা লঞ্চঘাট ব্রিজ ঘুরতে হচ্ছে। ব্রিজটা ভাঙে যাওয়ার পরে যদি ঘুরে আসা লাগতেছে, একটু মেলা কষ্ট হচ্ছে। ব্রিজটা ভাঙার কারণে গাড়ি ঘোড়া এই পাশে আসতে পারতেছে না, আমাদের প্রচুর অসুবিধা হয়। এই রাস্তা বন্ধ থাকলে তো আমাদের সমস্যা বেশি হয়। এলাকার যে লোকজন এরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বৃষ্টির কারণে। এই ব্রিজটা অতি দ্রুত মেরামত করা হোক। সেতুটি পরিদর্শন শেষে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছে পৌরসভা ও এলজিইডি কর্তৃপক্ষ। ব্রিজের ছোট একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা অচিরেই আমরা এবং পৌরসভা 2 গ্রুপ আলোচনা করে আমরা টেকনিক্যালি উনাদেরকে সহায়তা দিব এবং উনারা সহ এটা আমরা দ্রুত এই সংস্কার করে দিব। কিভাবে যত দ্রুত তার সহিত এটাকে মানে প্রতিকার করা যায় বা সংস্কার করা যায়, সংস্কার করে এই ব্রিজটা যাতে আমরা দ্রুত খুলে দিতে পারি জনসাধারণের স্বার্থে, আমরা সেই উদ্যোগ জরুরি ভিত্তিতে গ্রহণ করতেছি। 2012 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে 83 ফুট দীর্ঘ ও 37 ফুট প্রশস্ত সেতুটি নির্মাণ করে এলজিইডি। আফরিন পপি, মোহনা সংবাদ। কুষ্টিয়ায় কুলখানের দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে বকুল বিশ্বাস নামের একজন নিহত ও 6 জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে বকুল বিশ্বাসের চাচি কয়েকদিন আগে মারা যান। গতকাল সন্ধ্যায় তার কুলখানের অনুষ্ঠানে স্বজনদের মধ্যে তর্ক বিতর্কের জেরে কয়েকজন বকুলের উপর হামলা চালায়। আহত অবস্থায় বকুলকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসাধীন আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে গাজীপুরের কালিয়াকোট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আলহাজ হোসেন। আলহাজ, জানতে চাই কেমন দেখছেন কালিয়াকোটের নির্বাচনী হালচাল? গঠিত উপজেলা পরিষদের মোট ভোটার সংখ্যা 3,63,794 জন। মোট বুথ কেন্দ্র রয়েছে 28টি, বুথ কেন্দ্র রয়েছে 939টি। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী এর মধ্যে একজন প্রার্থী ইতিমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির। এখন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে 2 জন প্রার্থীতা রয়েছেন। একজন হলো উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, তিনি আনারস প্রতীকে লড়ছেন। অপরদিকে সেলিম আজাদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন। এবং ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবেই তারা মাঠে কাজ করে যাচ্ছে। উপজেলা পরিষদের যে নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 7 জন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 3 জন। মোট সর্বমোট 14 জন প্রার্থী দিন-রাত সমানে তারা মাঠে কাজ করে যাচ্ছে। আমি যদি একজন সাধারণ ভোটার সাথে কথা বলতে চাই, আসলে কোন ধরনের প্রার্থীকে তারা ভোট দিবেন একটু জানাবেন।
এমন একটা প্রার্থীকে ভোট দিব যার প্রথমে থাকতে আর তিনি আমাদের গরিব কিছু কথা ভাবছে, রাস্তাঘাটে উন্নয়ন করবে, মসজিদ মাদ্রাসার উন্নয়ন করবে। তার কাছে আমাদের একটা কালিয়াকুর যেন একটা মাদকমুক্ত উপজেলা হিসাবে পাওয়ার দিতে পারে, এটাই তার কাছে চাওয়া, বেশি কিছু চাওয়া নেই, এতটুকু। আসলে এমন এক প্রার্থীকে সাধারণ মানুষ ভোট দিতে চায়, এলাকার সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করবে। তবে ইতিমধ্যে আপনি জানিয়ে রাখি, ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন অলিগলিতে পোস্টার ব্যানার পেয়ে গেছে এবং সব মিলিয়েই পরিবেশ খুব সুন্দর রয়েছে। এই ছিল কালিয়াকৈর উপজেলা পরিষদ থেকে সর্বশেষ নির্বাচনের খবর। জি আলহাজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। গেল ১৯ বছর ধরে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের ভবন দখল করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা। পৌরসভাটি প্রতিষ্ঠার পর ২০০৫ সালে পানি উন্নয়ন বোর্ড বরাবর শুধুমাত্র একটি আবেদন দিয়েই ভবন দখল করে নেয় কর্তৃপক্ষ। এরপর ভাড়া নেয়ার কিংবা ভাড়া দেওয়ার কোনো নজির নেই। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, শুরুর ৫ বছর চুক্তি অনুযায়ী ভাড়া দিলেও পরবর্তী ১৪ বছর আর ভাড়া দেয়নি পৌর কর্তৃপক্ষ। চাঁদপুর থেকে মোহাম্মদ ফাহাদের তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। প্রতিষ্ঠার প্রায় ১.৫ যুগ পর তৃতীয় থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা। অথচ এই সময়ে এর সেবার মানে কোনো উন্নয়ন হয়নি। শহরের বেশিরভাগ রাস্তাই বেহাল, বাড়েনি ময়লা নিষ্কাশন ব্যবস্থা ও নাগরিক সুযোগ সুবিধা। এতে ক্ষুব্ধ পৌরবাসী। পৌরসভা প্রায় ২ যুগের কাছাকাছি হলো, কিন্তু আমরা মনে হয় একজন ভালো প্রতিনিধি এই পর্যন্ত পাই নাই। পৌরসভার যে বাতি তো নাই, পৌরসভার নাম আছে এখন খাবে নেই। পৌরসভার বিভিন্ন এলাকা এখনো অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে রাত্রিবেলায়। পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নত হয়েছে, অথচ এইটা পৌরসভার যোগ্যই হয়নি এখনো। পৌরসভার কার্যক্রম পরিচালনা করার জন্য নিজস্ব ভবন নেই পৌর কর্তৃপক্ষের। ১৭ বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের দখলকৃত ভবনেই চলছে কার্যক্রম। মেটানো হয়নি চুক্তি অনুযায়ী ভবন ভাড়াও। ২০১০ সাল পর্যন্ত তারা বৈধভাবে ইজারা প্রদান করেছে। পরবর্তীতে ইজারা দিছে কিনা এটা আমরা আমাদের নথিপত্র দেখে আমরা বলতে পারবো। আর পাশাপাশি যদি ওনারা কোনো অবৈধ স্থাপনা করে থাকে আমরা আইনগত ব্যবস্থা নেব। সাবেক মেয়র জানালেন, পানি উন্নয়ন বোর্ডের ৬৯% ভূমি বন্দোবস্তের আবেদন করা হয়েছে কয়েক বছর আগে। এ নিয়ে চিঠি চালাচালি হলেও বরাদ্দ মেলেনি এখনো। ফাইলটা দিয়েছি, যে ফাইলটা এই শুধু বাকি আছে, আপনি একটু যদি ওনাদের কাছে যান আমার মনে হয় জিনিসটা আমাদের দ্রুত হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য উনি কখনোই যান নাই। তারপরও আমি যে এখন মেয়র নাই, তারপরও কিন্তু আমি এ পর্যন্ত ২ বার আমি অফিসে গিয়েছি। তবে দীর্ঘদিন দখলে থাকায় নিজেদেরকে দখল সূত্রের মালিক দাবি করলেও পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত জায়গা বরাদ্দ পাওয়ার ব্যাপারে আশাবাদী বর্তমান মেয়র। আমাদের স্থানীয় সরকার মাননীয় মন্ত্রী এই দিকে একটু দৃষ্টি দিবেন এবং পানি উন্নয়ন বোর্ড যথাযথভাবে আমাদের দরখাস্তের আবেদনের মূল্যায়ন করবেন। ২০০৫ সালের ১ সেপ্টেম্বর ১৯.৭৫ বর্গ কিলোমিটার নিয়ে গঠিত হয় ফরিদগঞ্জ পৌরসভা, যা আগে তৃতীয় শ্রেণীর হলেও বর্তমানে কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা। জেসমিন আলম, মোহনা সংবাদ। কুষ্টিয়ায় কুলখানির দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৬ জন। সেই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মিলন খন্দকার। মিলন, এই মুহূর্তে আপনি আছেন সেখানে, আহতদের অবস্থা কেমন দেখছেন আর চিকিৎসকরা তাদের বিষয়ে কি বলেছে? আসলে কুষ্টিয়ায় কুলখানির বিষয় নিয়ে গতকাল সন্ধ্যায় কিন্তু ভাতিজা চাচাকে হত্যার একটা ঘটনা ঘটেছে। তো আমি এই বিষয়ে জানতে পেরেছি যে এই হত্যা সহ আরো কয়েকজন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অবস্থায় আছেন। তো আমার সাথে এমন তো অবস্থায় যুক্ত আছেন নিহত
বকুল বিশ্বাসের ছেলে। আমি তার সাথে একটু কথা বলে জানতে চাইবো যে আসলে এই মার্ডারের বিষয়টা কি একটু জানতে চাইবো যে আসলে আপনি তো বকুল বিশ্বাসের ছেলে, তো এই যে আপনার বাবাকে যে হত্যা করা হয়েছে আমরা শুনেছি যে তারই চাচাতো ভাই শিপন নামে একজন তাকে হত্যা করেছে। তো আসলে এই হত্যার কারণটা কি এবং এই হত্যার ঘটনা নিয়ে আপনি আসলে কি চাচ্ছেন? কারণটা হচ্ছে গত বুধবারে আমার নানি মারা যায় 5 দিন আগে। গত শনিবারে আমরা নানির কুলখানি করি, তো আমরা তাদেরকে দাওয়াত করি এবং তারা নানির কুলখানি খাইতে আসি নাই। আমার পাড়া ঘরে গ্রামে যে গোষ্ঠী গ্রুপ আছে তারা যারা খাইতে আসছে তারা ঘোষণা দিছে যে যারা যারা বকুল বিশ্বাসের বাড়িতে কুলখানি খাইতে গেছে তাদের মারবো। 2 দিন ধরে এটা শুনছি। হঠাৎ গত রাত্রে আমরা আমার বাড়ির সামনে বসে আছি, আমি, আমার চাচা, মামা, আব্বা, ওরা প্রায় 100 থেকে 120 জন দেশীয় অস্ত্র নিয়ে এই সন্ত্রাসী শিপনের নেতৃত্বে আমার বাড়ির উপর অতর্কিত হামলা করে। আমি উপস্থিত ছিলাম। আমার পাশ থেকে আমার আব্বাকে দেশীয় ফাল্লা দিয়ে বুকে আঘাত করে আমার আব্বা স্পট ডেথ হয়। আচ্ছা, এই হত্যার ঘটনায় আপনি এখন আসলে কি চাচ্ছেন? আমি আমার আব্বার হত্যার সাথে যারা জড়িত তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জুনি, লিটন, রিপন, পাপুল, সাইদুল, এদের। জি, আপনি আসলে যেমনটা শুনতেছিলেন তারই ছেলে আসলে যারা এই হত্যার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে। এবং এ বিষয়ে আমি আরেকটু জানার চেষ্টা করেছি। সে জানিয়েছে যে এখনো পর্যন্ত এই হত্যার বিষয় নিয়ে কোনো মামলা হয়নি, তবে তারা আইনের আশ্রয় নিয়ে তারা মামলা করবে আর কি। তো আমার কাছে কুষ্টিয়ার থেকে সর্বশেষ সংবাদ। জি মিলন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবার বিভিন্ন জেলা উপজেলা অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অর্থায়নে ও শশী ফাউন্ডেশনের বাস্তবায়নে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 52 শিক্ষার্থীকে 4,615 টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সরকারি কেএম কলেজের মেধাবী শিক্ষার্থী সামন্তী আক্তারকে বেপরোয়া বাস চাপায় হত্যাকারী বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা ইলিশ সংরক্ষণ উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। বান্দরবান সদরের হাজিপাড়া জামে মসজিদের অজুখানা ও বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উষয় সিং। সার্বজনীন পেনশনের প্রজ্ঞাপন বাতিল এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। রংপুরে কারমাইকেল কলেজের রাইসা হত্যার প্ররোচনাকারী আঞ্জুমের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রাইসার পরিবার, কারমাইকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। জয়পুরহাটে ঠিকাদারদের নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির ইজিপি টেন্ডার সম্পর্কিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এলজিইডি সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নজরুল ইসলাম। নওগাঁর ধামাইরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সিস দিবস ও মিডওয়াইফ দিবস। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস। দিনাজপুরের বিরলে এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও শিশু ফোরামের আয়োজনে বাল্যবিবাহ শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে শিশুদের দ্বারা প্রচারিত অভিযান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রানীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু। ফরিদপুরে বাংলাদেশের কম্পাট্রোলার অ্যান্ড অডিট জেনারেলের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার। জামালপুরের ইসলামপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম. জামাল আব্দুল নাসের বাবুল। সাতক্ষীরার শ্যামনগরে ইউএসএইডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এসডিআরআর প্রকল্পের আওতায় স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এলাকাভিত্তিক সমন্বয় কাঠামো রোল আউট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে 17তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম শেখ। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব মা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারি। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করছি সংবাদ সারা দেশ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর নাবিকেরা। কুতুবদিয়া থেকে আনা হচ্ছে চট্টগ্রামে, অধীর প্রতীক্ষায় স্বজনেরা। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন আজ। ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনার ইঙ্গিত পররাষ্ট্রমন্ত্রীর। এবং গোপালগঞ্জে ভেঙে পড়ার সপ্তাহান্তেও সংস্কার হয়নি বিসিক শিল্পনগরীর সেতু। চরম দুর্ভোগে স্থানীয়রা, দ্রুত মেরামতের আশ্বাস। এ ছিল সংবাদ সারা দেশে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।